লকডাউন তো করোনা ভাইরাস না, করোনা কালীন এটা একটা ভাইরাস। তো করোনা ভাইরাসের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য খেয়ে না খেয়ে কর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু করোনার হাত থেকে বাঁচতে চাই। বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ বাঁচতে চাচ্ছে। আর বাংলাদেশের আজকের যে অবস্থা দাঁড়িয়েছে, আর্থসামাজিক, রাজনৈতিক, মেহনতি মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবৈধ সরকারকে করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর সরকার হিসাবে এবং তার দোসরদেরকে একইভাবে এই ভাইরাসের হিসাবে আমরা দেখি। সুতরাং এই ভাইরাস মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায়, গণতান্ত্রিক মানুষ চায় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ চায়। আমরা সেই মানুষের, সেই করোনার ভাইরাসের সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তাকে কাজে লাগিয়ে ওই রকম আমরা একটি কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম আমরা ঘোষণা করছি। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর ভাইরাসের নেতা এবং এই ভাইরাসের নেতা, ভাইরাসের কে যিনি বাঁচিয়ে রেখেছে, রক্ষা করছে, রক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদারি দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এবং অনৈতিক এমন টিকা নিয়ে রাস্তায় নামছেন যেই টিকার কারণে প্রফেসর ডক্টর ইউনূসকে আপনারা বলছেন করোনা, এই করোনা নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগের টিকাটা কি? যে কেন আওয়ামী লীগ আসলে কি করবে? আদালত ঘেরাও করবে নাকি বাড়িতে বসে থাকবে? আমি কিন্তু প্রশ্নের উত্তরটি পাচ্ছি না, কারণ আপনাদের নেতাকর্মীরা যখনই বিচ্ছিন্নভাবে, আমি প্রশ্নটি করছেন, তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে তো হয়রানি করা হচ্ছে। অল্প কিছু সংখ্যক তরুণরা আমরা দেখি যে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের পতাকা নিয়ে রাস্তায় নামছে, আবার কিছুক্ষণ পরে আবার ব্যানারটাকে তারা ঢুকিয়ে দৌড়ে পালাতে হচ্ছে, কারণ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলছেন মিছিল দেখা মাত্রই তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কি একটা সহিংস অবস্থার দিকে ঢাকাকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা 13ই নভেম্বরে? সহিংস অবস্থায় তো ফেলে দিয়েছে। 5ই আগস্টের আগে থেকেই শুরু করেছে। 5ই আগস্ট 2024 সালে চূড়ান্ত পরিণতি এবং পরবর্তী সময়ে দেশের মানুষ প্রত্যক্ষ করছে। এটা প্রতিদিন, প্রতি মুহূর্ত তারা এটা চালিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা, হত্যা করা, যারা হত্যাকারী, মব সন্ত্রাস সৃষ্টিকারী তাদেরকে রক্ষা করা, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, ইনডেমনিটি দেওয়া, এই সব কিছুই তো এই করোনা ভাইরাস যদি আমরা ধরি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভয়ঙ্কর এবং সত্যি ভয়ঙ্কর করোনা ভাইরাস চাইতেও শক্তিশালী। করোনা ভাইরাস যেমন আমাদের হাজার হাজার মানুষকে, লক্ষ মানুষকে আমরা হারিয়েছি, এই আমার মনে হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দুঃশাসনে, ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনে আমাদের কিন্তু নেতাকর্মীরা প্রতিদিনই মারা যাচ্ছে। কারাগারের অভ্যন্তরেও মারা হচ্ছে, কারাগারের বাইরে, এবং ধরে মিথ্যে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, মিছিল করতে দেবে না, মিছিল করতে দেওয়া হবে না, মিছিল করতে গেলে গ্রেপ্তার করা হবে এবং মব সন্ত্রাসীতে লেলিয়ে দেওয়া, এটা প্রতিদিনের ঘটনা, প্রতি মুহূর্তের ঘটনা। সুতরাং আমরা এই সকল অপকর্মের দুঃশাসনের হাত থেকে আমরা বাঁচতে চাই। বাংলাদেশের মানুষকে আমরা বাঁচাতে চাই। দেশের মানুষের জীবনের যে নাভিশ্বাস, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষদের আজকে যে অবস্থা, অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সমস্ত কিছুই তো ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া কাঠামোকে রক্ষা করতে হলে, এই ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দেশে খুনিদের রাজত্ব, সন্ত্রাসীদের রাজত্ব, যারা খুন করে দাপিয়ে বেড়াতে পারে তারাই এখন দেশটার মূল শক্তি এবং এই শক্তির জনক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তো যে কথাটি আপনি জানতে চেয়েছেন, এই সকল শক্তির আধার হলো, জনক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমরা মনে করি জনমত সৃষ্টি করে, জনমতের শক্তিতে বলিয়ান হয়ে, গণ অভ্যুত্থান করে, অগ্নিগর্ভে পরিণত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় দেওয়া এবং পদত্যাগে বাধ্য করাই হলো বাংলাদেশের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা, গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে দেশ ফিরে আসার একমাত্র পথ, একমাত্র বাধা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বাধাকে আমাদের
সবার আগে বিতাড়িত করতে হবে। তাহলে আগামী লকডাউনের কর্মসূচির ভিতর দিয়ে আমি আর কি শেষ করি। জি জি, কিন্তু আপনাকে বোধহয় আমি বাধাগ্রস্ত। না না, শিওর, আপনি শেষ করুন। কারণ লকডাউন কর্মসূচির ভিতর দিয়ে এই আদালত যাতে আদালতের অন্যায় অবিচারিক যে প্রহসনমূলক যে তারিখ ঘোষণা করবে, আমরা সেটাকে বানচাল করতে চাই জনমতের ভিত্তিতে, জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে, যাতে আদালতে যে তারা বসতে না পারে এবং আদালতে প্রতি বাংলাদেশের মানুষের যে ধিক্কার ঘৃণা এই অবৈধ আদালতের প্রতি এবং যে ঘৃণা, সে ঘৃণার বহির প্রকাশ জনমতের ভিতর দিয়ে প্রকাশিত হোক এবং ঢাকা সিটিকে লকডাউনের মধ্য দিয়ে ঢাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। এটা আমাদের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান। এবং আমরা মনে করি এই 13 তারিখে ঢাকা যেমনই ভাবে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, তেমনি ভাবে সারা বাংলাদেশের মানুষও ধিক্কার জানাবে যার যার অবস্থান থেকে, যার যার এলাকা থেকে। এবং একইভাবে ঢাকায় যারা আছেন ঢাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা, সচেতন মানুষ এবং প্রগতিশীল মানুষ, সিভিল সোসাইটি সকলেই এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার জানাবে, প্রতিবাদ জানাবে, বিক্ষোভ জানাবে। এবং এই বিক্ষোভ জানানোর মধ্য দিয়েই আপনাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি, যেহেতু এটি একটি প্রশ্নোত্তর পর্বের মতোই একটি টক শো, আমরা আপনার প্রশ্নটাই যদি সংক্ষিপ্ত করেন এবং একই প্রশ্নের উত্তর রিপিট না করে, আমি যদি জানতে চাই, আপনার বক্তব্য থেকে আমি একটু বুঝতে পারলাম এটা অনেকটা অভ্যুত্থানের একটা প্রাথমিক পর্যায়ে। আপনি বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে প্রফেসর ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে বিদায় জানাতে হবে, এখন 13 তারিখ হচ্ছে সেটার একটা প্রাথমিক পদক্ষেপ, তাই কি? না, 13 তারিখ আমাদের তার একটি উল্লেখযোগ্য কর্মসূচি, গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমরা বাংলাদেশের মানুষের অতীত ইতিহাস থেকে আমরা জানি যে গণ অভ্যুত্থান হয়ে আইয়ুব, ইয়াহিয়া সহ অনেক, এমনকি বিএনপি জামাতের সরকারও, বেগম খালেদা জিয়ার সরকারও গণ অভ্যুত্থানের কাছে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে। এটা কোনো তারিখ নির্ধারণ করা থাকে না, যে কোনো সময় জনগণ অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে, জনগণের বিক্ষোভ যে কোনো কর্মসূচির ভিতর দিয়েই পালিত হতে পারে। সে 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে মনু মিয়াদের রক্তের মধ্য দিয়ে সেদিন কিন্তু ঢাকায় অগ্নিগর্ভ হয়েছে, সেদিন আদালতের বিচারক পালিয়ে গিয়েছিল, এটা দেশবাসী জানে, ইতিহাস আছে। সুতরাং আমরা সবগুলো কর্মসূচিকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে মনে করি। তবে এই অবৈধ অন্যায় কার্যক্রম যত দীর্ঘ হবে ততই শক্ত এবং শক্তিশালী জনগণের জনমত তৈরি করে আমরা এই অবৈধ দখলদারকে বিদায় দেওয়ার জন্য আমরা যেখানে যে ধরনের প্রয়োজন সেই ধরনের কর্মসূচিও আগামী দিনে আমরা করতে থাকব। আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার দলের সভানেত্রী বলেছেন যে বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ, এবং আপনি কি মনে করেন যে এই 13 তারিখ সেই বিস্ফোরণ ঘটবে? জনগণ যেভাবে রুষে উঠছে, যেভাবে বিক্ষুব্ধ, তাতে আমার মনে হয় যে কোনো সময় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে রূপ দিতে পারে, বাংলাদেশের মানুষ অগ্নিগর্ভ হয়ে যেতে, বাংলাদেশের মানুষ এমনভাবে অতীতের মতোই আগামী দিনের ভবিষ্যতের জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী এবং আইএসআইয়ের এজেন্টরা যেভাবে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, এই অশুভ শক্তির হাত থেকে, জঙ্গিবাদী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশে রক্ষা করা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলমত নির্বিশেষে, অন্যান্য দলের মানুষরাও কিন্তু এখন এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে কিন্তু প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে অন্যায়ভাবে প্রতিদিন গ্রেপ্তার, আতঙ্ক গ্রেপ্তার, গণগ্রেপ্তার এবং লক্ষ লক্ষ মানুষকে মিথ্যে মামলা দিয়ে যে মামলার বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য এবং অত্যাচারের যে স্টিম রোলার চালাচ্ছে, এটাই হলো বাংলার মানুষকে ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে যে কোনো সময় বাংলাদেশের মানুষ এই সরকারকে, এই অবৈধ দখলদার সরকারকে বিদায় জানানোর জন্য বিস্ফোরণ মুখ পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠতে পারে।
আচ্ছা, এখন আরেকটি আপনার তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগের তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, একজন দর্শক মন্তব্য করেছেন। তো এখন এই যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তাহলে কি বাংলাদেশ কি আরেকটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? আরেকটা জুলাই অভ্যুত্থান যেভাবে আমরা 1400 প্রাণহানির ঘটনা দেখেছি, এই নির্বাচনের আগে কি তাহলে বাংলাদেশ এমন পরিস্থিতির দিকে যাচ্ছে? আরেকটা রক্তাক্ত পরিস্থিতির দিকে কি যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে অবৈধ দখলদার ইউনূস সরকার। তিনি মেটিকুলাসলি যে ডিজাইন করে 5ই আগস্টের যে গৃহযুদ্ধের যে সূচনা করেছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ, নবীন আমাদের সন্তানরা, ছাত্র সমাজ, যাদেরকে আমরা আগামীর ভবিষ্যৎ হিসাবে বিবেচনা করি, তাদেরকে প্রতারিত করেছে। মানুষ এসের একটি অংশকে প্রতারিত করেছে। সেই প্রতারণার ফাঁদ ফেলেই তো তিনি 5ই আগস্ট 2024 সালে গৃহযুদ্ধের সূচনা করেছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, এটা কোনো অভ্যুত্থান ছিল না, এটা ছিল জঙ্গিদের, সন্ত্রাসীদের এবং মেটিকুলাস ডিজাইনের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি নীল নকশা। সুতরাং গৃহযুদ্ধের দিকে উনি ঠেলে দিয়ে ওনার স্বার্থ, বিদেশিদের দোসর হিসাবে তিনি কাজ করেছেন, দালাল হিসাবে তিনি কাজ করছেন। এখনো তার এই যুদ্ধ যুদ্ধ কথাটা ওনার মুখ দিয়েই বারবার বের হয়। আপনি দেখবেন যখনই বক্তৃতা উনি দেন, সাক্ষাৎকারে, তখনই বলে দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা। কোথায় যুদ্ধ? উনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ, উনি কথায় কথায় যুদ্ধ বলে। বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের কোনো সরকার প্রধান অথবা কোনো দায়িত্বশীল মানুষ তো একটি শান্তিপ্রিয় দেশে, যে দেশের মানুষের শান্তি, সম্প্রীতির, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ইতিহাস, 1000 বছরের ইতিহাস আছে। আমাদের শিল্পকলা, আমাদের সাহিত্য, সংস্কৃতির একটি ধারাবাহিকতা আছে। এটা হঠাৎ করে গজিয়ে ওঠা না। সেই দেশের একজন রাষ্ট্রের দখলদার হয়ে ফ্যাসিস্টদের মতো, স্বৈরাচারের চাইতেও আরো কঠিন স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেন দেশটাকে, দেশের যুদ্ধ যুদ্ধ অবস্থা। তা আমরা গৃহযুদ্ধ করতে চাই না। গৃহযুদ্ধ তো উনি শুরু করেছেন এবং ওনাকে বিদায়, উনি যত দ্রুত চলে যাবেন, যত দ্রুত দেশবাসী নির্বাচন দিয়েছেন ফেব্রুয়ারিতে, ওনার এই অসম যুদ্ধ, ওনার এই অন্যায়, ওনার এই মানে দেশ বিরোধী কর্মকাণ্ড, দেশদ্রোহী কর্মকাণ্ড থেকে দেশের মানুষও রক্ষা পাবে, দেশে শান্তি ফিরে আসবে। আমরা গৃহযুদ্ধের দিকে নিতে চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা, এই সবগুলো উদ্দেশ্যই হলো ওনার নিজস্ব, ওনার প্রতিহিংসাকে উনি চরিতার্থ করতে চান। উনি বাংলাদেশের তারিখ তো ঘোষণা করা হয়েছে, তো উনি তো নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তো স্বাভাবিকভাবে তিনি নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন, এমনটাই তো পরিস্থিতি। তো এখন নির্বাচনের জন্য তো আমরা দেখলাম বিএনপিও তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো ঘোষণা করবে। তো নির্বাচন দিলে তো ইউনূস সরকার এমনিই বিদায় হয়ে যাবে, তখন তো আর সংকট না। আপনারা যেটা চাইছেন, আপনারা কি এর আগে নির্বাচনের আগে বড় সংকট তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই, এবং সংকট উনি তৈরি করেন। উনি কোনো ভালো কিছু করেছে গত 15 মাসে? উনি কোনো জনহিতকর, দেশের কল্যাণে উনি কোনো কাজ করতে পেরেছেন কিনা, এটা তো আমরা সবাই, আপনারা দেখছেন। ঐক্যমত কমিশনে বসেছেন, ঐক্যমত্য কমিশন বানিয়েছেন উনি। এই 8 মাস, প্রায় 1 বছর যাবত ওরা চা নাস্তা খেলো, গল্প গুজব করলো। আমি একটা পত্রিকায় দেখলাম যে শুধু চা নাস্তা বিস্কুট খেয়ে 83 কোটি টাকার উপরে ব্যয় করেছে। ওটা দিয়ে ব্যয় করে একটি অশ্বডিম্বক পেরেছেন, না এই অশ্বডিম্বক পেরেছেন, এবং এইগুলো সবকিছুই ওনার মেটিকুলাসলি ডিজাইনের অংশ। সেই জায়গায় যিনি সংকট সৃষ্টি করেন, যিনি যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখেন, তিনি যখন কথা বলেন তখনই যুদ্ধ যুদ্ধ ভাব, আসলে উনি কি চান সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এখন দেশবাসীও বেশ বুঝে গিয়েছে আমরা ওনার হাত থেকে বাঁচতেছি। আল্লাহর হস্তে উনি মাফ করুক,
উনি এই ক্ষমতা থেকে ওনার ব্যর্থতার কারণে, ওনার অযোগ্যতার কারণে, ওনার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উনি নিজে কেন বোঝেন না, এখনো বুঝতে পারতেছেন না যে তাকে বাংলাদেশের মানুষ যতটুকু আগে ওনাকে সম্মান জানাতো, সেই সম্মানটুকু সবটুকু উনি পদদলিত ওনার কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু উনি করেছেন। এখন আর বাংলার মানুষ ওনাকে সম্মানের জায়গায় বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই এবং নিচ্ছে না, এবং সবাই তার হাত থেকে বাঁচতে চায়, দেশ বাঁচতে চায়, জাতি বাঁচতে চায়, এবং আমাদের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য একটি গণতান্ত্রিক আমরা আপনার কাছ থেকে আরো গভীর বিশ্লেষণ চাই। আপনি যদি একটু আমাকে বিনয়ের সাথে আরো কয়েকটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কোনো অসুবিধা নেই। যেমন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে আপনার দলীয় সভানেত্রীর এই সাক্ষাৎকারগুলো কি রাজনীতিতে একটা নতুন বার্তা কিনা? যেমন ভারতে তিনি অতিথি হিসেবে রয়েছেন, গৃহবন্দী অবস্থায় রয়েছেন, বাইরে যেতে পারছেন কি এটা পরিষ্কার না, কিন্তু তিনি লিখিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন। এটি কি ভারতের সম্মতি নিয়েই দিচ্ছেন? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। তো নির্বাচনের আগে ভারত কি আসলেই একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে কিনা, যে শেখ হাসিনার আওয়ামী লীগকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা নতুন বার্তা কিনা এই সাক্ষাৎকারগুলো? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা, আমাদের নেত্রী ভারতে অতিথি হিসাবে এখানে আছেন, ওনার মত প্রকাশের অধিকার আছেন, এবং আমরা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই আমরা করতে চাই। বাংলাদেশের মানুষকে নিয়েই ওনার ভাবনা, এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতিতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হোক, নির্বাচিত, জনগণের অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এটা আওয়ামী লীগের প্রত্যাশা, এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাশা। সেই প্রত্যাশাগুলোই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি উপযুক্ত সময় বিবেচনা করেই যখন দেওয়া দরকার তখন উনি দিয়েছেন। আপনি দেখেন, গত 15 মাস 5ই আগস্টের 2024 সালে 5ই আগস্টের পর থেকে উনি কিন্তু বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে উনি কথা বলছেন, যোগাযোগ রক্ষা করছেন, কথা বলতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, তৃণমূলের শ্রেণী পেশার মানুষজনদের সাথে, অত্যাচারিত, নির্যাতিত, যারা জীবন দিয়েছে তাদের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সদস্য যারা জীবন দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শোক দুঃখের কথা উনি যেমন শুনেছেন এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, যতটুকু সীমিত পরিসরের ভিতর দিয়েও মানুষদেরকে সাহস দিয়েছেন। উনি উপযুক্ত সময় বিবেচনা করেছেন। এখন আর ধৈর্য সীমার বাঁধ ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার দোসরদের অত্যাচারে, যে কারণে উনি বাংলাদেশের মানুষের প্রয়োজন আন্তর্জাতিক দুনিয়াকে উনি একটা সময় ওনার মতো করেই বিবেচনায় নিয়ে উনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে উনি ওনার কথাগুলো, ওনার মতামতগুলো, ওনার দৃষ্টিভঙ্গি, উনি কিভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশে আসুক সেই কথাটি বলেছেন। এটা কোনো দেশের ইচ্ছায় না, এটা বাংলাদেশের মানুষের ইচ্ছা, কারণ বাংলাদেশের মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক। সেই সম্পর্কের ভিত্তিতেই জনমতের ভিত্তিতে বাংলাদেশের মানুষের সাথে যদি নিবিড় সম্পর্ক হয়, বাংলাদেশি গণমাধ্যম হিসাবে আমরাও তো একটু সাক্ষাৎকার পেতে পারি। তাইলে হ্যাঁ, বাংলাদেশের সাংবাদিক বা বাংলাদেশের গণমাধ্যমকে উনি কবে সাক্ষাৎকার দেবেন? আপনাদের পরিকল্পনা কি? কারণ বাংলাদেশের মানুষেরও তো নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে, বাংলাদেশের গণমাধ্যমেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে। আমরা দেখি আমাদের শীর্ষ দলের নেতৃবৃন্দরা বাংলাদেশি গণমাধ্যমে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। এটা কি আমরা কি সাংবাদিক হিসেবে খুব একটা ভালো মানেন না, নাকি আসলে আপনারা শুধু বিদেশি গণমাধ্যমে? অনেকগুলো প্রশ্ন করছেন, আমি তো একটা একটা করে উত্তর দিতে হবে। বাংলাদেশের গণমাধ্যমে আমাদের কোনো কথা কোনো পত্রিকায় লেখার মতো অবস্থা কি বাংলাদেশে আছে? আমি এই প্রশ্ন আপনার মাধ্যমেই বাংলাদেশের মানুষের কাছে। দ্বিতীয়ত হলো, বাংলাদেশে আজকে একটু আগে, এখানে আসার আগে দেখলাম
যে দখলদার ইউনূসের ডাস্টবিন নামে খ্যাত একজন ওনার বিশেষ সহযোগী দোসর, তিনি বলছেন বাংলাদেশের সব মিডিয়া এখন আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। বাংলাদেশের সব মিডিয়া যারা আছেন সব সাংবাদিকদেরকে উনি দোসর বলতেছেন, আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। এবং আপনি কি এটা জানেন? তো বিষয়টা হলো উনি যা বলবেন, ওনার কথার যে শুনবেন, উনি যেটা হুকুম করবেন সেটাই হলো ওনার দৃষ্টিতে সাংবাদিকতা। তো এরকম একটা অবস্থা বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে যে বাংলাদেশের সাক্ষাৎকার দিয়ে লাভটা কি? ডাস্টবিন শফিক সাহেবের ইচ্ছার চরিতার্থ করার জন্য আমাদের কথা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় না, এবং আপনি খুব ভালো করে জানেন পৌঁছানোর কোনো সুযোগ নাই। সেই সুযোগ যখন আসবে তখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আপনি পলিটিক্যাল নিউজে পৌঁছানোর সুযোগ পেয়েছেন, আপনাকে কথা বলার সুযোগ আমরা দিয়েছি, তো নিশ্চয়ই আপনার দলীয় সভানেত্রীও সুযোগ পাবেন। তো কিন্তু তার ওনার আগ্রহটা আমার কাছে মনে হয় এখনো কোনো বাংলাদেশি গণমাধ্যমে উনি বা বাংলাদেশি কোনো সাংবাদিককে উনি সাক্ষাৎকার দেন নাই। বাংলাদেশের কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাওয়ার মতো দুঃসাহস নেই। কারণ দুঃসাহসটা হলো তাকেই তো গ্রেপ্তার করবে, তাকেই তো খুনের মামলা দিবে, তাকে তো গুমের মামলা দিবে, তাকে তো আইসিটি আদালতে তাকে আসামি করে গ্রেপ্তার করা হবে, তারপর বিচার করা হবে। ওই 13ই নভেম্বরের মতো দেখা যাবে একদিন রায় ঘোষণা করে ফাঁসি দিয়ে দিবে। তো এই সাহস কেন সাংবাদিকরা দেখাবে? এই বিষয়টা তো আপনাকে চিন্তাও করতে হবে। আপনি কি ফাঁসিতে ঝুলতে চান? এই আইসিটি অবৈধ আদালতে ফাঁসিতে ঝোলার মতো সাহস আছে অনেক সাংবাদিকের। আমরা তো দেখেছি ওসামা বিন লাদেন যখন পাহাড়ের গুহায় লুকিয়েছিল তখন ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তো উনি তো এক সাবেক প্রধানমন্ত্রী, তো ওনার সাক্ষাৎকার নেওয়া যাবে না কেন? উনি তো নিচ্ছে না। তো আপনি বাংলাদেশে, আমি তো বললাম পলিটিক্যাল নিউজ ওনার সাক্ষাৎকার নিতে চায়, সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চায়। আমি কি অন রেকর্ডে বললাম, আপনি ব্যবস্থা করুন, আমরা সাক্ষাৎকার নিতে চাই। আপনাদেরকেও দেওয়া হবে, নিশ্চয়ই দেওয়া হবে, তবে নিশ্চয়ই দেওয়া হবে। আপনার সাথে আমি কথা বলতেছি, সাক্ষাৎকার দিচ্ছি, এটা হয়তো আপনি যেহেতু লন্ডনে বসবাস করেন, ওখানে থাকতেছেন, এ কারণে আপনি সাহস দেখাচ্ছেন। আপনার সাহসের আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের অনেক সাহসী সাংবাদিক আছেন, অনেক সাহসী সাংবাদিক বন্ধুরা আছেন, তরুণ প্রজন্মের সাংবাদিকরা আছেন, তারা ফাঁসির কাছে ঝোলার মতো সাহস তাদের আছে। সময় আসলে দেখবেন কিভাবে এই সাহসী সন্তানেরা সাংবাদিকতা করে। সাক্ষাৎকার নেওয়ার ভিতর দিয়েই কিন্তু দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী হতে হয়। জবাবদিহিতার জায়গা তৈরি করা, জবাবদিহিতার জায়গা তো নেই বাংলাদেশ, এটা তো খুবই পরিষ্কার। জবাবদিহিতার জায়গায় বাংলাদেশ নেই, এবং জবাবদিহিতার বাক স্বাধীনতার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের তোয়াক্কা বর্তমান এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার করে না। তারা মনে করে তারা অপরাধ করেছে, অপরাধ করবে, এবং অপরাধীদের রক্ষা করার জন্য আবার একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করবে, এবং এভাবেই উনি সারা জীবন দেশের সম্পদ লুণ্ঠন, মানুষ, গরিব মেহনতি মানুষ, সাধারণ মানুষ যাদের পেটে খাবার নাই, তাদের নিয়ে তো কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ ওনার নাই, চিন্তাও নাই, উনি করেও না। দেশের অর্থনৈতিক কাঠামো যেও ভেঙে পড়েছে, শিল্প কল কারখানা সবকিছু আজকে স্থবির হয়ে গিয়েছে। আমাদের যে নারীরা 45 লক্ষ নারী যারা কাজ করতেন কলে কারখানায়, বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে অবদান রাখতেন, আজকে তাদের কি অবস্থা? 3 লক্ষ নারী শ্রমিক ইতিমধ্যেই বেকার হয়ে গেছে, আরো কত যে বেকার হবে আগামী 2-3 মাসে। এটা নিয়ে কি এটার প্রতিকারের কোনো চিন্তা কি বর্তমান অবৈধ সরকারের আছে? কখনো এটা নিয়ে কোনো কিছু করা দরকার, এটা নিয়ে কোনো ভাবনা আছে? তার ভাবনা হলো কিভাবে চা নাস্তা খাওয়াইয়া বৈঠক করে আমি একদিন আমি প্রফেসর ইউনূসের কোনো প্রতিনিধি নাই, এগুলো নিশ্চয়ই আপনি আওয়ামী লীগের পেজে বলতে পারেন। তার প্রতিনিধি তো ভরা, তার দোষরে এখানে যেহেতু কোনো প্রতিনিধি নাই, আমি তো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে পারছি না।
আমি তো মানুষের কাছে আপনার মাধ্যমে তার প্রতিনিধিদের কাছে একাধিকবার বলেছেন, প্রফেসর ডক্টর ইউনূসকে বলেছেন একাধিকবার। এখন বাংলাদেশ, উনি তো এখন সংকট বাংলাদেশের জন্য, এটা আপনি পরিষ্কার করেছেন, ওনার পদত্যাগ চেয়েছেন, আপনারা বিপ্লবের জন্য 13 তারিখে নভেম্বরে লকডাউন দিয়েছেন, এটি আপনি 20 মিনিট বলেছেন। আমার আরো কয়েকটা প্রশ্ন আছে। বাংলাদেশ সীমান্তে 30 কিলোমিটারের মধ্যে ভারতের সেনা ঘাঁটির ভিত্তি স্থাপন, টাইমস অফ ইন্ডিয়ার খবর। আসাম রাজ্যের সীমান্তে ধুবড়ী শহরে লচিত বুরফোকান মিলিটারি যে ক্যাম্পটা বসানো হয়েছে, মূলত ওই চিকেন নেকের কাছাকাছি ভারতের একটা সামরিক ঘাঁটি এখানে বসানো হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি প্রথমত আমি একজন রাজনৈতিক কর্মী, আমি প্রতিরক্ষা বিশেষজ্ঞ নয়। আর এ বিষয়ে আমি যথেষ্ট, আমার কাছে তথ্য উপাত্ত এখনো এসে পৌঁছায়নি। আমি আপনি প্রশ্ন করলেন, আমি জানবো, খোঁজ নেব। তবে একটি দেশ তার নিজের প্রতিরক্ষার জন্য, যে কোনো দেশ তার নিজের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নিতে পারে। তবে সেক্ষেত্রে আমি মনে করি যে এই অধিকার বাংলাদেশেরও যেমন আছে, যে কোনো রাষ্ট্রের, পৃথিবীর ব্যাপী সব দুনিয়াতেই এগুলো ব্যাপারে যার যার নিজস্ব নিরাপত্তা কৌশল। 50 বছরে তো চিকেন নেকের কাছে তাদের ঘাঁটি তৈরি করবার প্রয়োজনীয়তা তো ভারত এত বছর উপলব্ধি করেনি, তো হঠাৎ করে। হ্যাঁ, এটার ব্যাপারটা হলো এইভাবে আমি বলি, চিকেন নেট নিয়ে হুমকি কে দিয়েছে? আমি তো আবারও কথা বলতে গেলে চিকেন নেট কেটে দিবে, টুটি কেটে দিবে, আলাদা করে দেব, বিচ্ছিন্ন করে দেব, কে বলেছে? কে বারবার বক্তৃতা দিয়েছে? আমি তো আবার সেই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের কথাই আমাকে বলতে হয়। আপনি তো আমাকে ওই দিকেই নিয়ে যাচ্ছেন। এই চিকেন নেট ভারত প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হিসেবে না দেখে, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম, মুক্তিযুদ্ধের প্রধানতম, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের আশ্রয় দিয়েছিল, আমাদের ট্রেনিং দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, মুক্তিযুদ্ধের যৌথ বাহিনী, মিত্র বাহিনী গঠন করে তারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। এগুলো তো আমাদের মনে রাখা দরকার। আর সেখানে সেই প্রতিবেশী রাষ্ট্রকে তার সাথে অন্যদের কাছে কিভাবে তাদের প্রতিরক্ষা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করা যায়, সেগুলো নিয়ে একজন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে হতেন তাহলে কখনোই এই ধরনের কথা বলতে পারতেন না। উনি পাকিস্তানে যান, জাহাজ বুঝছেন না? আমি একটু বলি আর কি, পাকিস্তান থেকে আজকেই নেভির জাহাজ হিসেব চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, সেখান থেকে তারা আসছে। কিভাবে আসে, কোথায়? এত পাকিস্তানের গত 50 বছরের ইতিহাসে তো কোনো এই ধরনের জাহাজ বাংলাদেশে আসে নাই। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার সহ, বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার সহ অনেক সরকারই তো এই দেশে গত 54 বছরে দেশ পরিচালনা করেছে। কেউ তো কোনোদিন চিকেন নেট কেটে দেওয়ার কথা বলেনি। চীনে উনি যে ধরনের কথা বক্তৃতা দিয়েছেন, উনি বিভিন্ন দেশে যান, এক একটা উস্কানিমূলক কথা বলেন। একজন যোগ্য, একজন দেশপ্রেমিক, একজন গণতান্ত্রিক শাসক অথবা দেশ পরিচালনাকারীর দ্বারা এই ধরনের কথা কখনোই আশা করা যায় না। আর উনি যেহেতু দেশের নির্বাচিত নয়, স্বৈর শাসক, উনি ফ্যাসিস্ট, সে কারণে ফ্যাসিস্টদের মুখ দিয়ে ধরনের কথা। এই আপনি এক হাতে তো তালি বাজে না, এক হাতে তো তালি বাজে না। তো এই তালি বাজানোর জন্য উনি হাততালি দিবেন আর সবাই বসে বসে থাকবে, এটা কেমন কথা? তবে আমি মনে করি শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার। আমরা বন্ধুত্ব চাই, আমরা সবার সাথে বন্ধুত্ব রক্ষা করে, মর্যাদা রক্ষা করে, যার যার অবস্থাকে আমরা বন্ধুত্বের ভিতর দিয়েই আমরা আমাদের নিজস্ব জাতিসত্তা, নিজস্ব উন্নয়ন অগ্রগতির পথকে আমরা তৈরি করব। আমরা উন্নয়ন সহযোগীদের সাথে। পুরো প্রশ্ন আপনি যদি একটু নিয়ে নেন, যে বাংলাদেশে হঠাৎ অস্ত্র প্রশিক্ষণ শুরু হয়েছে, 9000 তরুণকে আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য আগ্নেয়াস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা করবে বিকেএসপি। বিকেএসপি কোনো সামরিক প্রতিষ্ঠান না, বিকেএসপির অস্ত্র চালানোরও কোনো ট্রেনিং নাই যে ওরা আরেকজনকে ট্রেনিং দেবে। তো এটা আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা
তার তত্ত্বাবধানে তার মন্ত্রণালয়ের অধীনে আত্মরক্ষামূলক এই ধরনের কৌশলের একটা পরিকল্পনার কথা আমরা জেনেছি। এটিকে আপনি কিভাবে দেখেন? নির্বাচনের আগে এ ধরনের বেসামরিক লোককে কিভাবে বাছাই করা হবে, কাদেরকে আসলে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, কি ধরনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, কে সেই প্রশিক্ষণ দেবে, এটার তত্ত্বাবধানে কি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পৃক্ত থাকবে কিনা, এ ধরনের কোনো কনসালটেশন আমরা দেখিনি, শুধু জেনেছি অস্ত্র প্রশিক্ষণ হবে। এটিকে আপনি কিভাবে দেখেন? অশুভ কর্মকাণ্ড এবং দেশবিরোধী কর্মকাণ্ড, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা আদালত পাড়া থেকে আরো করে সব জায়গাতেই তো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এটা তারই একটি দুরভিসন্ধি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা, জামাত শিবির হিজবুত তাহরী দের সদস্যরা যেমন অস্ত্র নিয়ে অস্ত্র রাজনীতি করেছে, অস্ত্রধারী মানুষ হত্যা করেছে, এবং সেই অস্ত্রধারীদেরকে সহ এই শিবির জামাত হিজবুত তাহরীর একটি অংশকে, যাদেরকে দিয়ে এই অস্ত্র প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার নামে এদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া এবং একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়া। বিশেষ করে ইরান স্টাইলের একটি মিলিশিয়া প্যারামিলিশিয়া বাহিনী গঠন করে জঙ্গিদের রাজত্ব এবং স্থায়িত্ব প্রতিষ্ঠার জন্যই হলো এই সকল কর্মকাণ্ড। কারণটা হলো যার নেতৃত্বে, যার যেই মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে এটা করা হচ্ছে, তিনি কি কোন জায়গার মানুষ, কি তার পরিচয়, কি তার ইচ্ছা, তিনি ইতিমধ্যেই কিন্তু তার কর্মকাণ্ড দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি বারবার নির্বাচনের কথা বলেন, কোথায় নির্বাচন? বাংলাদেশের নির্বাচন যেখানে আওয়ামী লীগ নাই, যেখানে প্রায় 50% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যে কোনো বিবেচনা, যে কোনো জরিপে ইদানিংকালে সেই আওয়ামী লীগ যেখানে নাই, আওয়ামী লীগে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা, সেটাই তো একটা দুর্বিসন্ধি। নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করা মানেটা কি? এই নির্বাচনে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ থাকবে না, সুতরাং সেটা তো নির্বাচন না। সেই নির্বাচন নামে যে নাটক হচ্ছে, এটা হলো যে আত্মঘাতী, এটা হলো জনগণের স্বার্থ বিরোধী, এটা হলো গণতন্ত্র। আন্তর্জাতিক কমিউনিটিও বলছে যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজন। এই প্রশ্নগুলো আন্তর্জাতিক কমিউনিটিতেও তুলছে সম্প্রতি বিভিন্ন সংস্থাগুলো। তো এখন আন্তর্জাতিক কমিউনিটির এই চাপেও যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, আওয়ামী লীগ কি তাহলে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে কিনা, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়? আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণকারী, জনমতের প্রতি শ্রদ্ধা পোষণকারী একটি রাজনৈতিক দল, এটা ইতিহাস সাক্ষ্য আছে। আর আওয়ামী লীগ যদি অবাধ, সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচনের করার মতো পরিবেশ হয়, এবং সকল রাজবন্দীদের যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এই সকল মামলা প্রত্যাহার করে সবাইকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যদি নির্বাচন করার পরিবেশ তৈরি হয়, জঙ্গিবাদ মুক্ত, অস্ত্র সন্ত্রাসী বেআইনি অস্ত্রধারী জঙ্গি মুক্ত বাংলাদেশ হয়, অবশ্যই আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে হ্যাঁ, যে নির্বাচনের মধ্য দিয়ে জনমত প্রতিফলিত হবে না, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না, ভয় দেখানো হবে, আতঙ্ক সৃষ্টি করা হবে, অথবা দেশের আইন শৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি করা হয়েছে, এর থেকে স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। এই বিশ্বাস ও আস্থার জায়গাটা তৈরি করার জন্য অবশ্যই সর্বপ্রথম অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ করতে হবে এবং তাকে বিদায় নিতে হবে, এবং তারপরে রাজনৈতিক কারণে না, ঐতিহাসিক প্রয়োজনে, জনস্বার্থে দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তখন যে অন্তর্বর্তীকালীন যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, যে কেয়ারটেকার গভর্নমেন্টের সংবিধানের মূল স্পিরিটের সাথে তাল মেলে না, সেইভাবে স্পিরিট যদিও সংবিধানে মানে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারপরও বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনস্বার্থে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার
যখন গঠিত হবে সেই সরকারের অধীনেই সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তবে দখলদার ইউনূসের অধীনে না, কারণ তিনি তো ইতিমধ্যে সন্ত্রাসীদের জনক, মব সন্ত্রাসীদের গডফাদার না, উনি মব সন্ত্রাসীদের উনি লালন করেছে, উনি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে একজন দর্শক প্রশ্ন করেছেন বিএনপি কে বাদ দিয়ে আপনারা কিভাবে নির্বাচন করেছেন। তো বিএনপি কে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না কেন? আমি যদি আমাদের যে ভাইয়ের প্রশ্নটাকে তাকে বলতে চাচ্ছি, তাহলে আপনি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে 50% উপরে জনগণকে বাদ দিয়ে আপনি ইলেকশন করতে চান? তা দিয়ে কি আপনি খুশি হন? আমি মনে করি বাংলাদেশ, আপনি খুশি হলেও বাংলাদেশের মানুষ খুশি হবে না। আর অবৈধ দখলদার ইউনূস যে কমিটমেন্ট করেছিল, যে কথা বলেছিল, সেই কথা অনুযায়ী উনি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য কোনো অঙ্গীকার করেছিল? করেননি। উনি এখন এক এক সময় এক এক কথা বলছেন, এবং উনি যে নির্বাচন দিবেন এই বিশ্বাসের, এটা কি যিনি প্রশ্ন করেছেন, আমি সেই ভাইয়ের কাছে বিনয় সাহেব জানতে চাই, উনি কি মনে করেন দেশে কোনো নির্বাচনের পরিস্থিতি এই সরকার, এই বর্তমান অবৈধ সরকার কি সৃষ্টি করতে বিন্দুমাত্র চেষ্টা করছেন? আচ্ছা, এখন উনি থাকলে দেখলে প্রশ্ন উত্তর দেন। আমি একটু আপনাদের দলীয় সাংগঠনিক বর্তমান পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই, যেহেতু আপনি দলের শীর্ষ নেতা। একটা অভ্যুত্থান তো হয়েছে, আপনাদেরকে সেটা মানতেই হবে। এটি আপনি আমাকে লাইভে স্বীকার করুন আর না করুন, আপনার দলটি কে একটি অভ্যুত্থানের মাধ্যমে সন্ত্রাসী এখন আপনাদের মূল্যায়ন, আপনাদের আওয়ামী লীগের আবার ফিরে আসার ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? আপনাদের কি কোথাও ভুল হয়েছিল? আপনারা কি সেগুলো রিপেয়ার করার চেষ্টা করছেন? আপনারা দলে কি কোনো সংস্কার করার চেষ্টা করছেন যে এই সিদ্ধান্তগুলি হয়তো যদি আমরা নিতে পারতাম তাহলে হয়তো কৌশলগত ভাবে, আপনি যদিও বলেন যে একটা মেটিকুলাসলি ডিজাইন, এই ডিজাইনটি তো আপনারা ধরতে পারেননি বা ডিজাইনটিকে আপনারা মোকাবেলা করতে পারেননি, কোথায় ভুল ছিল? কি মূল্যায়ন? সেই ভুলগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি, আলাপ আলোচনা হচ্ছে, অনেক বেরিয়ে আসছে, এবং এগুলো আমরা অবশ্যই আমরা জনসমক্ষে প্রকাশ করব। আর আমাদের যেগুলো সমৃদ্ধ করা দরকার, আমাদের যে চিন্তা চেতনা বর্তমানের সাথে, বাস্তবতার সাথে, তরুণ প্রজন্মের সাথে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সবকিছুকেই আমরা আলাপ আলোচনা করে, গবেষণা করে, বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়েই আওয়ামী লীগ তার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে আরো শক্তিশালী করবে। গবেষণার ফলাফল 5টি বলুন, যে এই 5টা কারণ আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 15 মাসে আপনারা কি ফাইন্ড আউট করলেন? একটা দুইটা তিনটা না, আমরা অসংখ্য জায়গায় আমরা দেখেছি। সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের 1 নম্বর সমস্যা হলো বাংলাদেশ বিরোধী দেশপ্রেমিক লোক যখন দেশকে ভুলে গিয়ে বিদেশিদের দালালি করে, এটা হলো 1 নম্বর সমস্যা। এই দালালদের, পদলেহী দালালদের, যারা লোভে ব্যক্তির স্বার্থে দেশের স্বার্থ, জনস্বার্থ বিকিয়ে দেয়, এটা হলো 1 নম্বর সমস্যা। এই দালালটা আপনার দলেও আছে। এটা যেখানেই থাকুক, এই শ্রেণীর লোকদেরকে আমরা কখনোই সমর্থন করি না, এবং আওয়ামী লীগ এদের ব্যাপারে শক্ত অবস্থান সবসময় নিয়ে আসছে। আগামী দিনে আরো দৃঢ়ভাবে এগুলো আমরা মোকাবেলা করব। আর দেশ বিরোধী শক্তির সাথে বাংলাদেশের মানুষের জনস্বার্থের বিপক্ষে এই শক্তির সাথে যারা জনগণকে প্রতারণা করে, প্রতারক হিসেবে কাজ করে, অথবা যারা এদের লিঙ্কে সংযুক্ত থাকে, সেই সকল মানুষ যারা জনমতকে বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করার কাজে যারা বিভিন্নভাবে নিজের মেধাকে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, একটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার বিপক্ষে যে দেশকে বিকিয়ে দিয়ে দেশের লক্ষ কোটি মানুষের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসকে যারা অস্বীকার করে, তাদেরকে হবে না। আপনাকে নাম বলতে হবে না। দলের মধ্যে কোন পর্যায়ের প্রতারক শ্রেণীকে আপনি আইডেন্টিফাই করেছেন? এটা কি সামরিক বাহিনীর?
এটা কি আপনার প্রশাসনে, আপনার দলের রাজনৈতিক কর্মী, দলের শীর্ষ নেতা, নাকি আপনার গোয়েন্দা সংস্থার সদস্যরা? কারা আপনাদের কথা শেষ মুহূর্তে শুনলো না? প্রতারকের কোনো দল নেই, প্রতারকের কোনো গোষ্ঠী নেই। প্রতারক প্রতারকই, প্রতারক প্রতারণা করে, সময় সুযোগ পেলে প্রতারণা করে। আমরা সেই হিসাবে সকল প্রতারকদের ব্যাপারেই আমাদের জিরো টলারেন্স। আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা বা মানে 3 বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক চক্রের সাথে করে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতন ঘটিয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এই জায়গাটায় আপনারা কতটুকু মূল্যায়ন করেছেন যে কেন সামরিক অভ্যুত্থান হলো আপনাদের বিরুদ্ধে? আমরা বলি এটা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে এবং একটা সন্ত্রাসী অভ্যুত্থান হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এটাই সত্য এবং এটাই বাংলাদেশে সংগঠিত হয়েছে। বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের আত্মঘাতী এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সাথে সম্পৃক্ত ছিল। কোনো একটি বাহিনীকে, কোনো একটি মানে জাতীয় প্রতিষ্ঠানকে এইভাবে সরাসরি টার্গেট আমরা করতে চাই না, আমরা দেখি না। আমরা সেনাবাহিনীকে মর্যাদার জায়গায় রাখতে চাই। এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা কাজ করে। সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার, কোনো একজনের, কোনো কয়েকজনের কর্মকাণ্ডকে যদি কেউ বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদেরকে যদি আমরা গোটা বাহিনীর উপরে দায় চাপাতে আমরা চাই না, এটা আমরা বিশ্বাস করি না। যার যার দায় তাকেই বহন করতে হবে। যে যেখানে বাহিনীগুলো যেখানে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিক হিসাবে যারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে, ষড়যন্ত্রের সাথে দাঁড়িয়েছে, রক্তগয়ী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে, আমরা তাদেরকে ওইভাবেই আমরা বিবেচনায় নিতে চাই। তাহলে কি এই বাহিনীগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা আপনাদের উপর আস্থা রাখতে পারেনি? অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা, রাজপথে মানুষের যে বিক্ষোভ, সেটিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্যই আপনাদের পতন চেয়েছিল? এরা কেন চেয়েছে, কেন বিশ্বাসঘাতকতা যারা যারা করেছে, এটার জবাব তো তাদেরকে দিতে হবে এবং তাদের জবাবদিহিতা বাংলাদেশের মানুষের কাছেই করতে হবে, আইনের কাছে করতে হবে। সাংবিধানিকভাবেই তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহিতা তাদের সেখানেই করতে হবে। আমরা সেটা বিশ্বাস করি এবং এই বিচারের মুখোমুখি হতে বেশি সময় দরকার হবে না, অল্প সময়ের ভিতরেই এই পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আপনারা কি তরুণদের পালসটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন কিনা? তরুণরা যে চাকরি, আমরা তরুণদেরকে বিশ্বাস করি, স্নেহ করি, ভালোবাসি। তরুণদের ভবিষ্যৎ গড়াই তো আমাদের লক্ষ্য। একদম রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সবসময় তরুণদের পথ তৈরি করাই তো একটি রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের ইতিহাস বলে, ইতিহাস আছে এবং আমরা ইতিহাস আগামী দিনেও সৃষ্টি করব। তাদের এই তরুণ প্রজন্মকেই তো আমরা একটি সুন্দর, সমৃদ্ধ, প্রশস্ত, উদার বাংলাদেশ আমরা উপহার দিয়ে যেতে চাই। যেই বাংলাদেশ হবে না। আপনি ছোট করে যদি উত্তর দেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, অনুষ্ঠান শেষ করে ফেলবো। ছোট করে উত্তর, তরুণদেরকে যদি আপনারা রেসপেক্ট করেন বা একসাথে কাজ করেন, আপনার দলে তরুণদের অংশগ্রহণ নাই কেন? সিদ্ধান্ত গ্রহণে আপনার প্রেসিডিয়ামের মেম্বার কেন তরুণরা নাই? ছাত্রলীগ থেকে কেন পাশ করে তাকে যুবলীগ, এই লীগ, সেই লীগ পার করতে করতে বয়স যখন 60 বছর হয় তখন তারে আপনি এমপি নমিনেশন দিলেন? এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে যায় 23 বছর 25 বছর বয়সে। আর বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা ছাত্রলীগে ঢুকতে হবে, ছাত্রলীগে তার বিয়ে করার পরে 50 বছর হইলে যুবলীগে, এরপরে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগে, তারপরে জীবদ্দশা যখন শেষ, তারুণ্য শেষ, আপনি তাকে এমপি নমিনেশন দিলেন। আপনার প্রেসিডিয়ামের সদস্য কেন একজন তরুণ যুবক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 25 বছরের তরুণকে কেন আপনার প্রেসিডিয়ামের সদস্য আমরা দেখি না? দেখবেন না তো, এটা যৌক্তিক কারণ আছে তো। বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক, চিন্তা চেতনা বিবেচনা বাংলাদেশের মানুষের বোঝার এবং যোগ্যতা
সবকিছু বিবেচনায় নিয়ে করা হয়। এটা ইংল্যান্ড না, বাংলাদেশ আমেরিকাও না, বাংলাদেশ ইউরোপের নাগরিকদের মতো বাংলাদেশের মানুষরা ওইভাবে আমাদেরকে প্রস্তুত করি নাই, প্রস্তুত হয়নি। আর যে কারণে যারা নাবালক অথবা যারা তরুণদেরকে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় দেখছেন না, কয়েকজনকে তারা কি করছে, লুটে পুটে খেয়ে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে, দাঁড় করাইছে। আপনি দেখেন বাংলাদেশের কথা বলেন, আমার প্রশ্ন হচ্ছে যাওয়ার জায়গা থাকতে হবে তো। আপনি যদি তাকে যাওয়ার জায়গাটা করে না দেন, আপনার দলের মধ্যে কাঠামোগত পরিবর্তন না থাকে। জায়গা করে দিয়েছেন তো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা করে দিয়েছেন না কয়েকজনকে, তাদের বয়স 25-26, কেউ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই, বড় নেতা, জাতীয় নেতা বানাইছেন না, মনে করছে তারা কেউ উপদেষ্টা হয়েছেন, হ্যাঁ, এখন অস্ত্র ট্রেনিং দেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছে। তার পিএসরা, এপিএসরা, তার পরিবার, পিতা মাতা, আমি এটা বলতে চাই না, এইগুলো ব্যক্তিগত বিষয়গুলো, দুর্নীতি করে সেই সুযোগ আছে কিনা? আওয়ামী লীগ তো বড় দল, আওয়ামী লীগ হচ্ছে প্রাচীন দল। আওয়ামী লীগের তরুণদের অংশগ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 25 বছরের এমপি আপনার দলে কয়জন আছে? আমাকে তালিকা দিতে পারবেন? 25 বছর বয়সে সংবিধানেই আছে 25 বছর বয়স হওয়ার আগে কেউ নির্বাচনে দাঁড়াতেই পারে না। এটা তো আপনি জানা দরকার, আপনি জেনে রাখেন। তো 25 বছর বয়সে একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন পেতে 23, 24, 25, 26 বছর, অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে পাশ করে ছাত্রলীগের প্রেসিডেন্ট কেন এমপি হয় না? তার তো তখনই দেওয়ার কথা দেশকে। এটা তো হওয়ার ইতিহাস আছে। ডাকসুতে ছাত্রলীগের প্রেসিডেন্টরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং দেখা গেছে সবচেয়ে জনপ্রিয় সময়, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমাদের সেই সকল ছাত্র নেতারা অনেকে ভালো করেছে, অনেকে কিন্তু নির্বাচনেও খারাপ করেছে। জনগণের রায়, জনগণের সমর্থন আদায় করতে হলে জনগণের কাছে যেতে হয়। পাশ করে গেলে, দাঁড়িয়ে গেলেই পাশ করা যায় না, তার ভুরি ভুরি প্রমাণ আছে, আমি দিতে পারি। শুধু আপনি এখানে নামগুলো বলতে গেলে কে হেরেছে, কে জিতেছে, পরিবর্তনটা আপনার দলে আসবে কিনা? আমাদের দলের পরিবর্তনের ভিতরে পরিবর্তন প্রতিটি মুহূর্তে পরিবর্তন হয়, সংস্কার হয় দলের ভিতরের, এবং সেই যে সংস্কার দলের ভিতরের এবং গণতান্ত্রিক ভাবে যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে, যেখানে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মত প্রকাশের সুযোগ আছে, মতামত দেওয়ার সুযোগ আছে, এমনকি নীতি নির্ধারণী পর্যায়ে ওই যে বাংলাদেশ ছাত্রলীগ বলেন, তরুণদের সংগঠন যারা, তারাও কিন্তু মতামত প্রকাশ করে, কিন্তু সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আঙ্গিকে, সেটাকে কখনোই এক জায়গায় করা হয় না, একই জায়গাতে ওইভাবে দেখানো হয় না। আমাদের দেশে তো রাজনীতি, ছাত্র রাজনীতির ইতিহাস, ঐতিহ্য আছে, এবং ছাত্র রাজনীতি যারা করেছে, বিশেষ করে ছাত্রলীগ, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রামের তারা যে জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা তো বাস্তবতা। এবং তারাও কিন্তু বাংলাদেশের কালচারের সাথে, বাংলাদেশের মানুষের মন মানসিকতার সাথে তারা কিন্তু মিলেমিশে আছে, এবং তারাও কিন্তু চায় বাংলাদেশে একটি স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল দেশ। এখন দলের যারা বাংলাদেশে রয়েছেন সবাই তো আর দেশ ছেড়ে চলে যাননি। একটা বড় অংশের আপনাদের জুনিয়র নেতারা রয়েছেন, তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু দেশেই রয়েছেন, হয়তো পালিয়ে আছেন, গ্রেফতার এড়িয়ে আছেন, তারা আত্মগোপনে আছেন, যেভাবেই বলেন, জীবন বাঁচাবার জন্য, গ্রেফতার এড়াবার জন্য, মব সন্ত্রাস থেকে যান বাঁচাবার জন্য তারা আত্মগোপনে আছে। এখন এই পরিস্থিতিতে আপনার দলের তৃণমূলের নেতাকর্মীরা চাইছেন রিফর্ম, অর্থাৎ আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দের পরিবর্তন, আপনার দলের সাধারণ সম্পাদকের পরিবর্তনের কথাও এসছে। আপনি কি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন নাকি? দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। একটি স্বাভাবিক পরিবেশে আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিগেটরা কাউন্সিল অধিবেশনের ভিতর দিয়ে নেতা নির্বাচিত করে। তার আগে তো ইচ্ছা করলে, আমি চাইলেই আমাকে দিয়ে দিবে আর আমি পেয়ে যাব, এরকমটা আমি তো স্বপ্নও ভাবি না।
স্বপ্নেও ভাবি না। আমরা দলের নীতি আদর্শ গঠনতন্ত্রের উপরে শ্রদ্ধাশীল। হ্যাঁ, তরুণ প্রজন্মের মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে জায়গা করে দেওয়া প্রয়োজন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তাদের জায়গা হয়ে যাবে এবং তাদের জায়গা দেওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি আছে এবং এইটাই হওয়া দরকার। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, প্রতিটি মুহূর্ত প্রতিটি সময়ের সাথে বাস্তবতার সাথে তাল মিলিয়ে আগামীর পরিকল্পনা আমরা প্রণয়ন করি এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কখনোই অন্যান্য যারা বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তাদের চাইতে আমরা অনেক অনেক বেশি প্রগতিশীল হিসাবে আমরা কাজ করে প্রমাণ করতে চাই, আমরা দেখাতে চাই, শুধু মুখে নয়, বাস্তবতা আমরা অনেক অগ্রজ চিন্তা করি। আমাদের দলটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মুহূর্তেই আমাদের এই একাডেমিক ডিসকাশন, আলোচনা, পর্যালোচনা আমাদের আছে এবং এটা আরো উন্নত হবে, আরো সমৃদ্ধ হবে এবং সমৃদ্ধির প্রয়োজনে যেখানে যা দরকার সব জায়গাতেই এই সংস্কারগুলো। একজন আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন যে আপনারা যারা দেশ ছেড়ে চলে গেছেন, হ্যাঁ, তারা পদত্যাগ করছেন না কেন, আবার যারা এখন আছেন তারাই বা কেন স্থানীয় দায়িত্ব পাবে না? কারণ তারা তো আপনাদের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য বলেই এখনো এলাকায় আছে, থাকতে পারছে, মিছিলে যাচ্ছে, মিটিং করছে, তো তাদেরকে কেন আওয়ামী লীগের বর্তমান দায়িত্ব দেয়া হবে না? আপনারা তো দেশেই নাই, আপনারা জনগণের কাছে বা আপনার নির্বাচনী এলাকার কাছে আপনি যেতেই পারছেন না, তো আপনার দলের যেই নেতাকর্মী এখন নির্বাচনী এলাকায় আছে ডেফিনেটলি তিনি আপনার চেয়ে অনেক বেশি সৎ। হ্যাঁ, সৎ কি অসৎ এটা তো প্রমাণ হবে আইনে, জনগণের কাছাকাছি তার গ্রহণযোগ্যতা রয়েছে। একটা করে বল, আপনি বলছেন যে ভাই প্রশ্ন করেছেন আমি বিনয়ের সাথে, উনি কি অবৈধ দখলদার ইউনূসকে আরো দীর্ঘদিন দেশে দুঃশাসন চালিয়ে যাক এটার পথ তৈরি করার জন্য এই প্রশ্ন করেছেন কিনা? কারণ আমরা পদত্যাগ করলে উনি তাইলে অবৈধ দখলদার দীর্ঘদিন দেশ পরিচালনা করার সুযোগ পাবে, যার ভিতরে দেশটা রসাতলে গোল্লায় নিয়ে যেতে সক্ষম হবে, অথবা আইএসআই এজেন্টরা বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে নিবে। এই ব্যবস্থা উনি চাইলে ওনার এই ইচ্ছা পূরণের জন্য যদি আপনারা বলেন, দেশবাসী বলে, অথবা আওয়ামী লীগের যারা কর্মী, তৃণমূলের কর্মী তারা বললে পদত্যাগ করতে আমি রাজি আছি, আমি ব্যক্তিগতভাবে রাজি আছি, কিন্তু তার লক্ষ্যটা হতে হবে দেশের কল্যাণে, গণতন্ত্রের প্রয়োজনে, জনস্বার্থে। আর যদি লক্ষ্য হয় অবৈধ দখলদার ইউনূস আর তার দোসরদেরকে সময় দেওয়া, দীর্ঘ সময় দেশটাকে লুণ্ঠন করার, তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। তারপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে তরুণদেরকে দাওয়াত, আমি এই জায়গাতে একটা কথা খুব পরিষ্কার, আমাদের নেত্রী বলছে এবং আমিও এই কথাটিকে ওনার কথার যে দিক নির্দেশনাকে ইঙ্গিত করে সূত্র ধরেই আমি বলতে চাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বুঝছেন? ইংরেজি ব্যাকরণ আপনি নিশ্চয়ই পড়েছেন, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয় না, তো এটা কি উপযুক্ত যা শব্দটি, হ্যাঁ, শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ, বাংলা, হ্যাঁ, শূন্যস্থান পূরণ। এখন যারা কাজ করতে আগ্রহী তারা এগিয়ে আসলে তারা নেতা হবেন, কোনো অসুবিধা নেই, কথা তো আমরা বলি। শূন্যস্থান পূরণ না, যোগ্য লোক যোগ্য জায়গায় যে এখন এগিয়ে আসবে, যিনি কাজ করতে পারবেন, সাহস দেখাবেন, তিনিই তো নেতা হবেন। সেই এবং কখনো ইতিহাস আছে এ ধরনের নিবর্তনমূলক, দমনমূলক, নিপীড়নমূলক স্বৈর শাসক যখন ক্ষমতায় আসে তখন আত্মগোপনে যায়। মুক্তিযুদ্ধের আপনার একটা ছোট্ট একটা আজকে আপনার সাথে আলাপ হচ্ছিল, বলছিলেন মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা গেরিলা ট্রেনিং নিয়েছে, পার্শ্ব বন্ধু রাষ্ট্র ভারতে ট্রেনিং নিয়ে এসেছেন, এটাকে যদি আপনি বলেন পালিয়ে গিয়েছে, অথবা গেরিলা যোদ্ধারা ট্রেনিং নিয়ে ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে এসে গ্রামে গঞ্জে, জঙ্গলে, বনে, বাজারে বসবাস করছে, এটাকে যদি বলেন পালিয়ে বেড়াচ্ছে, ওদের সব মুক্তিযোদ্ধাদের উচিত যে তখন যারা বলতো যারা পদত্যাগ করুক, এদের সারেন্ডার করুক, কারা বলতো? রাজাকাররা, অথবা দেশ বিরোধী শক্তি, পাকিস্তানের দালালরা, দোসররা। তো এখন তো ব্যাপারটা তাই, দোসরদের সাথে যদি কণ্ঠ মিলিয়ে আপনি প্রশ্ন করেন আমার কোনো আপত্তি নাই, কথা শুনতে পারি, কিন্তু এর পক্ষে কথা
তো বলা যাবে না। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি। আমার মার প্রতি আমার যে শ্রদ্ধা, মা মাটি মানুষের প্রতি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত কথাটি বলতে চাই, আমরা আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে আছি। তার নেতৃত্বের ছায়ায় থেকে আমরা বাংলাদেশকে আবার স্বাভাবিক, গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করতে চাই। একজন আমাকে প্রশ্ন করেছেন, উপস্থাপক সাহেব আপনি ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কোশ্চেন গুলো কেন করছেন? তো নেগেটিভ এবং পজিটিভ দুইটাই তো আমাকে করতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন পছন্দ হবে, আর একটা পছন্দ হবে না। যেটা আপনার পছন্দ হবে ওইটা আপনার পক্ষের, তো আরেকজনের যেটা প্রশ্ন আছে আমাকে তো ওইটাও করতে হবে। দিস ইজ আওয়ার জব, আমার এটাই আসলে দায়িত্ব। তো আপনি কথা দিয়েছেন, আপনার প্রশ্নটা আমি দেখালাম দর্শকদেরকে, এটাই আমরা দুই পক্ষ থেকে গালি খাই আর কি। না না, আমি কেন প্রশ্ন আমি বলি নাই, কিন্তু আপনি কেন করেন এটা? যে বলেছি দর্শক শ্রোতা তো বলার অধিকার আছে, এগুলো সব আপনার দর্শক শ্রোতাদের তো বলার অধিকার আছে। এগুলো এই অধিকার বর্তমান স্বৈর শাসকের মতো কেড়ে নিতে চান? যেমন 2 দিন সত্য সংবাদ পরিবেশন করলেই বলে সবাই দোষর হয়ে গেছে, আওয়ামী লীগের দোষর। এখন আপনাদের গালি দিচ্ছে, কেমন লাগছে? গালি আমাদের দুই পক্ষেরই দেয়, আপনার পক্ষের লোকও দেয়, আপনার বিপক্ষের লোকও দেয়। এই যে দেখেন আরেকজন লিখছে, উপস্থাপক আপনি একটু পড়াশোনা করেন তারপরে আসেন। আচ্ছা, কোন বিষয়ে পড়াশোনা করবো আপনি আমাকে জ্ঞান দেন। আমাকে বলছে পড়াশোনা? না, আমাকে বলছে। তো এখন আমি তো সবকিছু জানি না নিশ্চয়ই, তো আমার অজ্ঞতা আমরাও কি সব জানি? একজন মানুষ সবকিছু জানে না। আমার যদি কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে ঘাটতি থাকে, আমি আসলে পড়াশোনা করতে খুবই আগ্রহী। আমাকে আপনি পরামর্শ দেন আমি কোন বিষয়ে পড়াশোনা করবো, আই এম হ্যাপি টু স্টাডি মোর। হ্যাঁ, আরেকজন আমাকে প্রশ্ন করেছে, আমরা কয়েকটা প্রশ্ন দেখাতে চাই। নেগেটিভ প্রশ্নগুলো আমরা দেখাই এই কারণে আমাদের দর্শকদের দৃষ্টিভঙ্গিটাও আসলে জানা দরকার, ওনারা আসলে আমাদের হ্যাঁ। তো সে কারণেই আরেকজন লিখেছিল, এই প্রশ্নটা আমি একটু পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, একটা গণভোট নিয়ে আসলে দাবি তুলছে জামায়াত এবং বিএনপি এবং জামায়াত, অর্থাৎ শরীকদের মধ্যে গণভোট ছাড়া, গণভোট আগে হবে না পরে হবে, এই গণভোটের কনসেপ্টটা একটু আপনি বলেন তো। এটা নিয়ে আপনাদের আসলে দলের অবজারভেশনটা কি? এটা হলো জিয়াউর রহমান সাহেব একটা গণভোট করেছিলেন, মনে আছে তো? 99-এর উপরে কি 100%-এর উপরে ভোট হয়েছিল। হ্যাঁ, না এটা আমরা দেখেছি, আপনি দেখেননি হয়তো, আমি জানি না আপনার, তখন আমরা ছোট ছিলাম, বয়স হ্যাঁ ছোট ছিলাম। তো আমি ওইটা প্রত্যক্ষ করেছি, দেখেছি, এবং তার যে তিক্ত অভিজ্ঞতা সেটা জাতিকে এখনো ভুগতে হচ্ছে। অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসকের দুঃশাসন কিভাবে জায়েজ করতে হয়, সংবিধানকে কিভাবে কাটাছেঁড়া করতে হয়, পদদলিত করতে হয়, গণভোট এই শিক্ষা, এটা আমি আমার জীবন দশায়, আমার রাজনৈতিক কর্মী হিসাবে সেই কৈশোরে আমি কৈশোর বয়সে আমি দেখেছি। আমি মনে করি ভোট হবে জনগণের অংশগ্রহণে, ভোট হবে অন্তর্ভুক্তিমূলক, ভোট হবে, নির্বাচন হবে সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন হবে সেটা ভোট। সেটা হলো সংবিধান অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, আধুনিক চিন্তা চেতনায় সমৃদ্ধ সেই সংবিধানকে রক্ষা করার জন্য, সেই সংবিধানকে অনুসরণ করার জন্য নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়। সুতরাং জামাত ইসলামী কোন গণভোট চায় আর বিএনপি কোন গণভোট চায় না, আবার তারা স্বাক্ষর করে এসে এখন তারা বলেন যে, আমি করে নাম উচ্চারণ করতে চাই না, যে তাদেরকে মোলা দেখানো হয়েছে, প্রতারণা করা হয়েছে, অনেক ধরনের কথা প্রতিনিয়ত একজন আরেকজনের পক্ষে বলে, বিপক্ষে বলে, তর্ক যুদ্ধে লিপ্ত হচ্ছে। আবার দেখি একসাথে বসে ওই যে 83 কোটি টাকা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি না, 83 কোটি টাকার একটা রিজয়েন্ডার দিয়েছেন প্রধান উপদেষ্টা। 83 কোটি টাকা না, ওনারা এটা রিজয়েন্ডার দিয়েছেন। কত টাকা